আমরা হচ্ছে আজকের এই ইংলিশ ওয়ান শর্ট সাজেশন ক্লাস বা ওভারভিউ ক্লাসটা মূলত নিচ্ছি ইলেকট্রন ডিএলজেড ফেসবুক পেজ থেকে। তোমরা যারা এর পরে হচ্ছে যুক্ত হবা বা কোনো কারণে যুক্ত হইতে পারবা না, তারা চাইলে আমাদের ক্লাসটা করে নিতে পারবা ইলেকট্রন ডিএলজেড ফেসবুক পেজ থেকে। হ্যাঁ, এই পেজে ক্লাসটা থাকবে। অথবা ইউটিউব চ্যানেলে তোমরা হচ্ছে এই ক্লাসটা পেয়ে যাবা। হ্যাঁ, কোন ইউটিউব চ্যানেলে? ইলেকট্রন বাই তানজিম, এই ইউটিউব চ্যানেলে ইংলিশ ওয়ানের এই ক্লাসটা পেয়ে যাবা। পাশাপাশি এর আগের বছরের ইংলিশ ওয়ানের একটা আমি মেগা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, ইংলিশ ওয়ানের একটা মেগা ক্লাস নিয়েছিলাম গত বছরে। চাইলে তোমরা ওটাও দেখতে পারো। হ্যাঁ, ওটাও হেল্পফুল হবে আশা করি তোমাদের জন্য। এই ক্লাসটাও এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তো আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? ইংলিশ ওয়ান নিয়ে আলোচনা করব, যেটা যেটা হচ্ছে তোমার প্রথম সেমিস্টারের সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আছে। হ্যাঁ, তো আমরা আজকে পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব, তোমাদের কি কি আসতে পারে, কোন কোন টপিক আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব, এবং রাইটিং পার্ট কিছু কিছু তোমার হচ্ছে জিনিস দাগায় দিব আমরা। হ্যাঁ, ওকে। সো যারা যুক্ত হচ্ছ, একটু তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও লাইভটা, একটু তোমাদের ফ্রেন্ডদের জানিয়ে দাও। কারণ ইংলিশে আসলে অনেকেই অনেক কনসার্ন থাকো যে ভাই কিছুই পড়ি নাই, কিভাবে পড়বো, পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিব, এটা নিয়ে অনেকেই তোমরা হচ্ছে টেন্স থাকো। এই জন্য সবাই আমি অনুরোধ করব, সবাই কাইন্ডলি একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা আমাকে ফেসবুক লাইভে দেখছো। অ্যান্ড তোমরা লাইভটা তোমার প্রোফাইলে শেয়ার করে দিতে পারো। হ্যাঁ, ওকে। সো এটা আজকের ক্লাসটা হচ্ছে ইংলিশ ওয়ান নিয়েই। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো, ইলেকট্রনিক্স প্রথম সেমিস্টারে আসো, সেকেন্ড সেমিস্টারে উঠবা, সেকেন্ড সেমিস্টারে আছো, থার্ড সেমিস্টারে উঠবা, ফোর্থ সেমিস্টারে আসো, ফিফথ সেমিস্টারে উঠবা, এবং সিক্স সেমিস্টারে আসো, সেভেন্থ সেমিস্টারে উঠবা। তাদের জন্য কিন্তু তোমাদের যে যে নেক্সট কোর্স চালু হচ্ছে সেকেন্ড, থার্ড, ফিফথ অ্যান্ড সেভেন্থ সেমিস্টারের জন্য, হ্যাঁ, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম সপ্তম পর্বের যে কোর্সটা চালু হবে ডিপ্লোমা লার্নিং জোন থেকে, সেটার কিন্তু প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01717434608, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কোর্স ডিটেইল এবং অল ইন অল সব কিছু ইনফরমেশন পেতে পারো। প্রাইস কত, কি কি সুযোগ সুবিধা থাকবে, অ্যান্ড গিফট কি থাকবে, এটা একটা বড় কনসার্নের বিষয়। আমরা হচ্ছে গতবার হচ্ছে আমরা সচরাচর হচ্ছে টি শার্ট দিয়ে থাকি আমাদের কোর্সের সাথে, অ্যান্ড সাজেশন বুকটা ফ্রি দিয়ে থাকি। হ্যাঁ, উইদাউট এনি ডেলিভারি চার্জ, ডেলিভারি চার্জটাও আমরা দিয়ে দিই। তোমরা জানো যারা আমাদের কোর্সে আছো। অ্যান্ড হচ্ছে তোমরা এবার এবার একটু ডিফারেন্ট টাইপ অফ গিফট থাকবে। কি গিফট থাকবে সেটা হলো ফুল স্লিভ টি শার্ট। হ্যাঁ, ফুল স্লিভ টি শার্ট থাকবে, স্লিভ টি শার্ট থাকবে একটা, ফুল স্লিভ টি শার্ট থাকবে স্পেশাল গিফট, যেটা হচ্ছে তোমরা হচ্ছে গরমেও পড়তে পারবা, ঠান্ডাতেও পড়তে পারবা। যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হতে হতে নতুন সেমিস্টার শুরু হতে হতে শীত কিছুটা কমে যাবে, তো আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে হুডি দেওয়ার। তো এখন ভাবছি যে শীত কমে গেলে তো হুডির প্রয়োজন হবে না, কিন্তু এই ফুল স্লিভ টি শার্টটা কাজে লেগে যাবে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে গিফট হিসেবে তোমাদের ফুল স্লিভ টি শার্ট দিব এবার। ঠিক আছে? তো যারা যুক্ত হতে চাও, হ্যাঁ, তারা রিসেন্টলি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এই মাসের মধ্যেই। কারণ এই ফুল স্লিভ টি শার্টের অফার কিন্তু বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অফার শেষ হয়ে গেলে তখন ভাই বলবা যে ভাইয়া আমাকে দিয়ে দেন, আমার একটু দেরি হয়ে গেছে, এগুলো কিন্তু আর শোনা হবে না। হ্যাঁ, কারণ তোমাদের ভর্তি হওয়ার উপর ডিপেন্ড করে প্রি অর্ডার দেওয়া হবে গিফটগুলা। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে আমাদের
নেক্সট কোর্স নিয়ে ইনফরমেশন। তো আমরা আর ওইদিকে কথা আগাবো না, তোমরা বাকিটা জানোই। অ্যান্ড হচ্ছে আমরা এখন আমাদের মেইন ক্লাসে চলে যাই। মেইন ক্লাসে চলে যাই। কি পড়বো ক্লাসে? ইংলিশ 1 নিয়ে যা কিছু আছে সবগুলোর ওভারভিউ নিব। ডিটেইলে পড়বো না, ডিটেইলে পড়তে গেলে তো এতদিন তোমরা ক্লাসে ডিটেইলে পড়েছো বা আমি পড়িয়েছি, হ্যাঁ পুরো সেমিস্টার পড়েছো। আজকে আমরা জাস্ট ওভারভিউ নেব, হ্যাঁ ওকে। সো ইংলিশ 1টা আসলে কত ক্রেডিটের তোমরা জানো? কত ক্রেডিটের ইংলিশ 1টা? হ্যাঁ 03 ক্রেডিট। এর মানে মার্কস থাকবে কত? 60 মার্কস থাকবে, তাই না? তোমার ইংলিশ 1 অ্যান্ড ইংলিশ 2 এই দুইটার স্ট্রাকচার স্ট্রাকচার প্রায় সেম বলা যায়, হ্যাঁ। ইংলিশ 1 এবং ইংলিশ 2 এর যে প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্ন, এই দুইটার প্যাটার্ন প্রায় সেম, হ্যাঁ। রাইটিং পার্টে কিছু ভিন্নতা আছে, যেরকম তোমাদের রাইটিং পার্টে প্যারাগ্রাফ আছে, লেটার আছে, অ্যাপ্লিকেশন আছে, সিভি আছে। তোমাদের ইংলিশ 2তে যখন সেকেন্ড সেমিস্টারে উঠে যাবা তোমরা, ইংলিশ 2তে হচ্ছে তোমার প্যারাগ্রাফ থাকবে না, তখন থাকবে প্রসেস রাইটিং, রিপোর্ট রাইটিং, পোস্টার রাইটিং, হ্যাঁ এগুলো থাকবে আর কি, স্টোরি রাইটিং এসব থাকবে। তো রাইটিং পার্টে একটু ভিন্নতা আছে, কিন্তু পুরো স্ট্রাকচার দেখতে গেলে স্ট্রাকচারটা হচ্ছে সেম, হ্যাঁ। তো ইংলিশ 2 তোমরা পাবা সেকেন্ড সেমিস্টারে, সেটাও দেখবে যে এই প্যাটার্নে পড়াশোনা করলে ইংলিশ 2 ও ইংলিশ 1 এর মতো ভালো করতে পারবা। তো স্ট্রাকচার এর দিকে যদি তাকাই, তাহলে এই ইংলিশ 1 সাবজেক্টটা এটা হচ্ছে 3টা পার্টে ভাগ করা। প্রথম পার্ট যেটা, সেটা হচ্ছে পার্ট এ বলি আমরা, হ্যাঁ। এটার নাম হচ্ছে প্যাসেজ রাইটিং, বা এটাকে বলা হয় সিন কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে দেখে দেখে আনসার করা, সিন কম্প্রিহেনশন মানে দেখে দেখে আনসার করা, ঠিক আছে। তো এই পার্টের মার্কস হচ্ছে তোমার, পার্ট এর মার্কস হচ্ছে 15 মার্কস, পার্ট এর মার্কস হচ্ছে 15 মার্ক, হ্যাঁ 15 মার্ক থাকবে এটাতে। এখান থেকে 15 মার্ক উঠানো খুবই সহজ, যদি তুমি ইংলিশ পড়ে বুঝতে পারো। ইংলিশ পড়ে বুঝতে পারো তাহলে এই পার্ট এ থেকে মার্ক উঠানো খুবই সহজ হবে তোমার জন্য, হ্যাঁ। তো আমি কি বলতে চাচ্ছি, প্রথম কথা সেটা হইল যে এই যে প্যাসেজ, এখানে একটা প্যাসেজ দেয়া থাকবে। গত বছর তোমার যে প্যাসেজটা দেয়া ছিল, প্যারিসের একটা রেস্টুরেন্ট, হ্যাঁ প্যারিসের একটা রেস্টুরেন্ট নিয়ে প্যাসেজটা দেওয়া ছিল, হ্যাঁ। রেস্টুরেন্টটা ছিল হচ্ছে তোমার, রেস্টুরেন্টটার নাম ছিল হচ্ছে ফয়োর্ডস। প্যারিসের একটা রেস্টুরেন্ট নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, যে এক ছেলে, হ্যাঁ সে মূলত প্যারিসে থাকে, সেখানে হচ্ছে জব করতেছে। তো তার এক ফ্রেন্ড সেখানে আসবে, তাকে বলছে একটা লিমিটেড সময়ের জন্য, থার্সডে মর্নিং মানে বৃহস্পতিবার সকালে তার সাথে দেখা করবে, সেখানে খাবার দাবার খাবে, এইগুলো নিয়েই মূলত এই প্যাসেজটা ছিল, হ্যাঁ। তো তোমরা তোমরা এরকম প্যাটার্নে প্যাসেজ পাবা, তোমাদের পরীক্ষায় এরকম একটা প্যাটার্নে প্যাসেজ থাকবে। তোমার প্রথম যে কাজটা হবে, সেই কাজটা হলো যে তোমার প্যাসেজটা ভালো করে পড়তে হবে, হ্যাঁ। যদি প্যাসেজটা ভালো করে পড়ে বুঝো, তাহলে এই যে 15 মার্ক আছে, এই 15 মার্ক আনসার করা তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হইলো, প্যাসেজ যে মনোযোগ দিয়ে পড়তেছো, হ্যাঁ এই পড়তে পড়তে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে, অর্থাৎ রেস্টুরেন্টটা কোথায় আছে,
রেস্টুরেন্টে কি কি খাবার ভালো, হ্যাঁ, কে কে যাচ্ছে ওই রেস্টুরেন্টে, হ্যাঁ, এই যে মেইন ওয়ার্ডগুলা বা টপিক সেন্টেন্সগুলা প্যাসেজের, যেগুলা সেন্টেন্স টার্ন ওভার করে, অর্থাৎ প্যাসেজ সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, নতুন তথ্য দেয়, সেই সেন্টেন্সগুলা তুমি হচ্ছে নিচে হালকা দাগ দিয়ে রাখবা বা আইডেন্টিফাই করে রাখবা। অনেক সময় কোয়েশ্চেন পেপারে দাগ দেয়া এটা হচ্ছে কি লিগ্যাল না, ইললিগ্যাল। তোমরা এমনভাবে দাগ দিবা যাতে দেখা না যায়, জাস্ট আইডেন্টিফাই করে রাখবা যে প্যাসেজের এই সেন্টেন্সগুলা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। হ্যাঁ, তুমি কোয়েশ্চেন এখনো দেখো নাই, জাস্ট প্যাসেজটা দেখতেছো। হ্যাঁ, তো ওই প্যাসেজ তুমি একবার পড়লা, বুঝো নাই তেমন কিছু, আরেকবার পড়ো চাইলে। হ্যাঁ, চাইলে তুমি প্যাসেজটা আরেকবার পড়ো, কিন্তু খুব বেশি সময় নেওয়া যাবে না। আধা ঘন্টা ধরে ধরে তুমি প্যাসেজই পড়লা, আর বাকি আনসারগুলো করতে গেলে তোমার হিমশিম খাইতে হবে। হ্যাঁ, প্যাসেজ একবার পড়ে না বুঝলে দ্বিতীয়বার পড়ো। শিশু না রে ভাই, শিল্ড শিল্ড। মজার বিষয়। ওকে, ইংলিশ টু সুপার শর্ট নিয়ে নিছেন ভাইয়া? হ্যাঁ, ইংলিশ টু নিয়ে নিছি তো, ইংলিশ টু ক্লাস নিয়ে নিছি, পেজে হচ্ছে ইউটিউবে আপলোড করে দিছি। হ্যাঁ, এই যে ইলেকট্রন বাই তানজিম, এই ইউটিউব চ্যানেলে ইংলিশ টু এর ক্লাস পেয়ে যাবে। এটা কেডা? এ- এ- তোমার দেখা যাচ্ছে এই ছেলে রিয়াদ। ওকে, ইংলিশ টু হচ্ছে সুপার, হ্যাঁ সুপার শর্ট সাজেশন, হ্যাঁ নিছি নিছি। ইংলিশ টু হয়ে গেছে তো তোমার, ইংলিশ টু শেষ হয়ে গেছে। তোমার হচ্ছে আমি হচ্ছে ক্লাসও আপলোড করে দিয়েছি, পেজে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, ইলেকট্রন ডিএলজেড পেজে ইংলিশ টু এর আপলোড করে দেওয়া লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ ওয়ানের ক্লাস হচ্ছে। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, কোথায় যেন আমি থেমেছিলাম, কি নিয়ে যেন কথা বলছিলাম, মনে আছে কারো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। মেসেজ নিবে। হ্যাঁ, প্যাসেজ নিয়েই তো কথা বলতেছিলাম, কোথায় থেমে গেছিলাম? মেসেজটা বলতে 30 মিনিট সময় না লাগে। ও আচ্ছা, হ্যাঁ, প্যাসেজটা হচ্ছে দুইবার পড়তে, যদি একবারে না বুঝো তাহলে দুইবার পড়বা। আর যদি হচ্ছে 30 মিনিট সময় দেয়া যাবে না, সেটা বলছি, সময় লিখতে সময় নিতে হবে এরকম না, 30 মিনিট সময় দেয়া যাবে না। হ্যাঁ, 5 মিনিটে তোমাকে শেষ করতে হবে, 5 মিনিট, 2 মিনিটে শেষ করলে সবচেয়ে ভালো, সর্বোচ্চ 5 মিনিট নিতে পারো। তো প্যাসেজটা পুরোটা পড়বা, পুরোটা পড়ে মেইন সেন্টেন্সগুলা আন্ডারলাইন করে রাখবা। হ্যাঁ, মেইন সেন্টেন্সগুলো তুমি আন্ডারলাইন করে রাখবা। এরপরে কি করবা? এরপরে হচ্ছে তোমার কাজ হইল প্রশ্ন পড়া। হ্যাঁ, এই রিডিং সিন কম্প্রিহেনশন বা রিডিং কম্প্রিহেনশনে যে 15 মার্ক থাকবে, এই 15 মার্কের উপর 4 বা 5 টাইপের কোয়েশ্চেন হয়, 4 থেকে 5 টাইপের কোয়েশ্চেন হয়। প্রথম যে কোয়েশ্চেনটা হয় এটা হচ্ছে এমসিকিউ টাইপ। প্রথম যে কোয়েশ্চেনটা হবে এটা খানিকটা এমসিকিউ টাইপ। এমসিকিউ টাইপ কি? চুজ দ্য choose the best answer from the alternatives, from the alternatives। বলছে যে তোমাকে কিছু অপশন দেয়া থাকবে, ওই অপশন থেকে কোনটা বেশি সুইটেবল সেটা সিলেক্ট করো। যেরকম এ নাম্বারে দেয়া আছে দ্য ওয়ার্ড টাইনি। হ্যাঁ, প্যাসেজে এরকম একটা ওয়ার্ড দেয়া আছে টাইনি, টাইনি ওয়ার্ড দেয়া আছে। তো বলছে দ্য ওয়ার্ড টাইনি ইন টেক্স, ইন টেক্স মিন্স, বলছে যে
এই টাইনি ওয়ার্ড প্যাসেজে যে টাইনি ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের মানেটা কি আসলে এখানে অপশন দেয়া আছে অপশন হচ্ছে বিগ মানে বড় এরপর অপশন দেয়া আছে হচ্ছে তোমার জাইগ্যান্টিক মানে অনেক বড় বিশাল তারপর আছে হচ্ছে স্মল আরেকটা আছে হচ্ছে তোমার কি লার্জ তো দেখো তুমি যদি টাইনি ওয়ার্ডের মিনিংও না জানো তাও তুমি চাইলে এখান থেকে আনসার বের করতে পারো কিভাবে বের করতে পারবা বিগ মানে কি বড় জাইগ্যান্টিক মানে কি অনেক বড় লার্জ মানে কি বড় তাই না তো তিনটা অপশনই এক মিনিং করতেছে ডিফারেন্ট কোনটা স্মল না তো টাইনি মানে হচ্ছে ছোট এটা হচ্ছে রাইট আনসার তো তুমি আনসারটা কিভাবে দিবা 1 নং আনসার একের এ নাম্বারটা কি হবে একের এটা কি হবে 3 নাম্বার অপশন স্মল এভাবে লিখে দিবা ঠিক আছে এতটুকু লিখলেই হবে বুঝা গেছে জি ভাই। ওকে এরকম হচ্ছে তোমার 3টা বা 4টা থাকবে 3টা থাকলে 3 মার্ক 4টা থাকলে 4 মার্ক এই 1 নাম্বারে 3টা থাকলে 3 মার্ক 4টা থাকলে 4 মার্ক থাকবে এখানে এখানে তোমার প্যাসেজ পড়ে পড়ে এখান থেকে আনসার দিতে হবে 2 নাম্বার কি টাইপ কোশ্চেন থাকতে পারে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন কিছু কোশ্চেন দেয়া থাকবে সেই কোশ্চেনের উত্তর দিতে হবে যেরকম হোয়াট টাইপ অফ রেস্টুরেন্ট ইন ফয়োর্ডস হোয়াট টাইপস অফ হোয়াট টাইপস অফ রেস্টুরেন্টস ইন হবে না ইজ হবে এখানে ইজ ফয়োর্ডস বলতেছে ফয়োর্ড যে রেস্টুরেন্ট এটা কি ধরনের রেস্টুরেন্ট এর আনসারটা কিন্তু তোমার প্যাসেজেই দেয়া আছে আনসারটা প্যাসেজেই দেয়া আছে ফয়োর্ডস ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটরস ইট অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস অ্যান্ড আই হ্যাড নেভার বিন থ্রু ইজ গোয়িং দেয়ার এত বড় দিতে হবে না প্যাসেজে একটা লাইন আছে ফয়োর্ড নিয়ে তো তুমি বলে দিবা ফয়োর্ডস ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রান্স সিনেটর ইট যেখানে ফ্রান্স সিনেটর যেখানে খায় আর কি একবার হাইফাই টাইপের রেস্টুরেন্ট আর কি এতটুকু লিখে দিলেই হবে প্যাসেজ থেকে ডিরেক্ট লিখে দিবা এখানে তোমাকে এক্সট্রা করে আনসার বানাতে হবে বা তোমাকে ওহিনাজিল করতে হবে এরকম কিছু না তুমি যদি প্যাসেজটা ভালো করে পড়ো তাহলে প্যাসেজ থেকে আনসার দিয়ে দিতে পারবে এই টাইপ কোশ্চেনের বুঝা গেছে তো এখানে হচ্ছে 3টা কোশ্চেন থাকতে পারে 3টা কোশ্চেনে 3 মার্ক কত মার্ক হইল 3 6 মার্ক হয়ে গেল এখনো আছে 9 মার্ক তার মানে আরো টাইপের কোশ্চেন আছে 3 নাম্বার টাইপ যেটা থাকতে পারে সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ থাকতে পারে fill in the gap fill in the gap বা fill in the blanks with appropriate words হ্যাঁ অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে ধরো এরকম দেয়া আছে এ ইন ফয়োর্ডস ফ্রেঞ্চ এখানে দেয়া আছে সিনেট মানে ক্লু দেয়া আছে ড্যাশ ইট
এটা কি এই লাইনটাও আমি কিছুক্ষণ আগে পড়ছি, কিন্তু এই লাইনটার আনসার আর এই লাইনটার আনসার সেম। এটার যে আনসার হবে এটাও আনসার হবে, সিনেটের জায়গায় হবে সিনেটর। সহজ না? প্যাসেজ পড়লে এগুলো সবগুলোর আনসার তুমি করে ফেলতে পারবা। এরকম ফিল ইন দ্য গ্যাপ হয়তো বা থাকবে 4টা, সেখানে থাকবে 4 মার্কস। ফিল ইন দ্য গ্যাপ হয়তো বা থাকবে কয়টা? 4টা, সেখানে হচ্ছে 4 মার্কস থাকবে। তাহলে 3 মার্কস গেল, 3 মার্কস গেল 2-এ, 4 মার্কস গেল 3 নাম্বারে। এরপর লাস্টে কি থাকতে পারে? লাস্টে কি থাকতে পারে? হ্যাঁ, সামারি থাকবে। সামারি মানে কি? রাইট এ সামারি। সামারি মানে কি বলো? রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। হ্যাঁ হ্যাঁ, ইন 5 সেন্টেন্স। এই যে এখানে ওই জিনিসটা কাজে লাগবে। কি, কোন জিনিসটা কাজে লাগবে? কোন জিনিসটা কাজে লাগবে? আমি প্রথমেই যেটার কথা বলছিলাম, যে যখন প্যাসেজ পড়বা তখন এই প্যাসেজের মেইন সেন্টেন্সগুলো কি করবা তুমি? আগে থেকেই আইডেন্টিফাই করে রাখবা। হ্যাঁ, আগে থেকেই আইডেন্টিফাই করে রাখলে কি হবে? এই যে সামারিতে ওই 5টা মেইন লাইন, প্যাসেজের মেইন লাইন তুমি লিখে দিতে পারবা। 5টা মেইন লাইন তুমি কি করতে পারবা? লিখে দিতে পারবা। আদাব ভাইয়া, ইংলিশ টু ভেরি শর্ট সাজেশন দিবেন না? ইংলিশ টু সাজেশন তো দেয়া হয়েছে রে ভাই। ইংলিশ টুর ক্লাস হয়ে গেছে অলরেডি। তুমি পেজে দেখো, লিঙ্ক শেয়ার করে দেয়া আছে। সবাই ইংলিশ টু নিয়ে পাগল হয়ে আসো, বুঝলাম না। ও তোমাদের 4 তারিখে পরীক্ষা, ইংলিশ টু পরীক্ষা আগে তো, এই জন্য সবাই ইংলিশ টু নিয়ে কনসার্ন বেশি। ওকে, সো সামারি লিখতে হবে। অনেকে বলে সামারি অনেক বড় করে লিখবো, স্যার বেশি মার্ক দিবে, এরকম কিছু না। সামারি হচ্ছে সারাংশ, অর্থাৎ এই যে প্যাসেজটা দেয়া থাকবে, এই প্যাসেজের সার নির্যাস, মানে পুরো প্যাসেজটা পড়ে তুমি কি বুঝলে সেটা 5টা সেন্টেন্সের মধ্যে সংক্ষিপ্তভাবে তোমাকে লিখে দিতে হবে। হ্যাঁ, তো প্রথম যে সেন্টেন্সটা লিখবা, প্রথম সেন্টেন্সটা এভাবে শুরু করবা, দ্য প্যাসেজ had been written about a boy and a girl meeting in a restaurant which name is Feuds. হ্যাঁ, এভাবে লিখে দিতে পারো। তো সামারির কমন যে ইটা হবে, দ্য প্যাসেজ হ্যাড বিন রিটেন অ্যাবাউট, এই জিনিসটা কমন হবে। তারপর ওই প্যাসেজটা কিসের উপর বেস করে লেখা আছে সেই জিনিসটা তুমি লিখবা। ঠিক আছে? প্রথম যে সেন্টেন্সটা হবে সামারির, সেটা এইভাবে শুরু করবা, দ্য প্যাসেজ হ্যাজ বিন, প্যাসেজটা এই সম্পর্কে লেখা আছে। দ্য প্যাসেজ হ্যাজ বিন রিটেন অ্যাবাউট, কোন সম্পর্কে লেখা আছে সেটা লিখে দিবা। এই প্যাসেজ রাইটিংয়ে মার্ক থাকবে, প্যাসেজ রাইটিংয়ে মার্ক থাকবে হচ্ছে 5 মার্ক। হ্যাঁ, প্যাসেজ রাইটিংয়ে 5 মার্ক থাকবে, তা এই জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এখানে 3 মার্ক, 3 3 6, আর 4 কত হয়? 10, আর 5 15, 15 মার্ক হয়ে গেছে পার্ট এতে। বুঝা গেছে কি টাইপ কোশ্চেন হতে পারে পার্ট এতে সিন কম্প্রিহেনশনে? জি ভাই, বুঝা গেছে। অন্যরা বুঝছো নাকি সবাই চুপচাপ খালি শুনতেছো? তুমি কই রে ভাই? তোমার এত ইকো আসতেছে কেন? তুমি কি বাথরুমে নাকি?
নাকি খালি রুমে? ভাই খাইতে বসছি ভাই। ওকে ওকে ওকে। ভাই আমাকে শরম দিলেন ভাইয়া। আরে সরমের কি আছে, মজা করলাম। হ্যাঁ, একজন হচ্ছে একটা অনলাইন ক্লাসের ভিডিও দেখো নাই, মানে সম্ভবত ইন্ডিয়ান ক্লাস হচ্ছে ওই করোনার মধ্যে। তো এরে খুব, স্যারে খুব ডাকতেছে, তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায়। হ্যাঁ, তা বলছে স্যার আমি ওয়াশরুমে। তো ওয়াশরুমে বলছে, ওখানে খুব ইকো হচ্ছিল, মানে শুনেই বোঝা যাচ্ছে সে ওয়াশরুমে। তো স্যার বলতেছে তুমি এই আনসারটা না দিলেই পারতা। তো এরকম একটা, সেটা মনে হলো এই জন্য হাসলাম আর কি, তাছাড়া কিছু না। ওকে, তো পার্ট এ হচ্ছে এই 15 মার্ক। তোমরা চাইলে যদি প্যাসেজটা ঠিক মতো পড়ো এবং বুঝো, তুমি 15-15 লিখে দিয়ে আসতে পারবা বা আনসার করে দিয়ে আসতে পারবা, বা তোমার খাতা যে দেখবে সে 15-15 দিতে বাধ্য থাকিবে। বুঝা গেছে? তোমার হচ্ছে কিভাবে আনসার করবা, চুজ দ্য বেস্ট আনসারের ক্ষেত্রে এমসিকিউ টাইপ যেগুলো হবে সেগুলো নাম্বার দিবা আর কারেক্ট আনসারটা লিখবা। হ্যাঁ, এরপর হচ্ছে যেগুলো আনসারিং কোয়েশ্চেন হবে সেগুলো কি করবা, সেগুলার আনসারগুলো লিখবা সেন্টেন্সে, মার্ক দি কি বলে নাম্বার দিয়ে, অবশ্যই নাম্বার দিতে হবে। যেই লাইনই লেখো না কেন, এ নাম্বার লিখতেছো সেটা কত, কয় নাম্বার কোশ্চেনের এ, 2-এর এ না 3-এর এ, সবগুলো সেগুলা সাথে সাথে মেনশন করে দিবা, না হলে টিচার কনফিউজ হয়ে যায়। টিচার যদি নাই বুঝতে পারে তুমি কত নাম্বার লিখতেছো, তাহলে সেখানে মার্ক পাওয়ার পসিবিলিটিস নাই। অনেকে অনেক কিছু লিখে দিয়ে আসো, খাতা ভরে রেখে দিয়ে আসো, কিন্তু তোমার হচ্ছে শেষমেশ কি থাকে না, তুমি মার্ক পাও না, কারণ হচ্ছে নাম্বারিং ঠিক মতো করোনি না। কোশ্চেনের আনসারের নাম্বার লিখতেই ভুলে গেছো, তোমাকে মার্ক দিবে কিভাবে ওখানে? তুমি কত নাম্বার লিখছো, মার্ক দিবে কিভাবে? এই জন্য নাম্বার ঠিক মতো দিতে হবে, কত নাম্বার কিসের আনসার করতেছো। হ্যাঁ, ওকে। তো 3 নাম্বার যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা যদি সময় থাকে তাহলে পুরো প্যাসেজটাই তুলবা, যেই জায়গাটায় হচ্ছে তোমার রাইট আনসারটা হবে শূন্যস্থানে, সেটা ওই প্যাসেজের সাথে লিখে দিবা। অথবা কি করতে পারো, যদি সময় না থাকে তাহলে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ব্ল্যাঙ্কসে বা ফাঁকা জায়গায় শূন্যস্থানে যে কারেক্ট অ্যান্সারটা হবে এমসিকিউ এর মতো শুধু কারেক্ট অ্যান্সারটা লিখে দিয়ে আসবা। এটা করলেও হবে যদি সময় কম পাও। এরপর হচ্ছে সামারি কি করবা, সামারি ওই 5টা সেন্টেন্স আকারে লিখতে পারো অথবা প্যাসেজ আকারে লিখে দিতে পারো। প্যাসেজ আকারে লিখে দিলেও হবে, 5টা সেন্টেন্স আকারে লিখে দিলেও হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝছো ছেলেপেলেরা? জি ভাই বুঝতে পারছি। ওকে, পার্ট নাম্বার 2। ট্রু ফল্ট আছে। হ্যাঁ, ট্রু ফলসও আসতে পারে। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক সময় আসে না। এই যে এটা, এটা অনেক সময় আসে না, এটার বদলে আসে ট্রু ফলস, হতেই পারে এরকম। হ্যাঁ, তখন কি করবা, যদি ট্রু ফলস আসে তাহলে ট্রু হলে তো ট্রু লিখে দিয়ে আসবে, 1-এর এ ট্রু। হ্যাঁ, যদি ফলস হয়, ধরো বি নাম্বারটা ফলস হয়েছে, তাহলে 1-এর বি ফলস, এর সাথে কি লিখে দিবা, কারেক্ট আনসারটা অবশ্যই লিখে দিতে হবে, না হলে হাফ মার্ক পাবা। কারেক্ট আনসারটা অবশ্যই লিখে লিখে দিতে হবে। ট্রু হলে তো ট্রুই, আর ফলস হলে শুধু ফলস লিখলে হবে না, রাইট আনসারটা তোমাকে ওখানে লিখে দিতে হবে। এরকম ধরো 2-এর বি নাম্বার হচ্ছে ফলস, ফলস লিখলা, তারপর কমা দিয়ে কারেক্ট আনসার, কারেক্ট আনসার কি হবে সেটা তুমি লিখে দিবা এখানে। ওকে, এই হচ্ছে পার্ট এ নিয়ে কথাবার্তা। এখন আমরা পার্ট বি তে চলে যাব। পার্ট এ ক্লিয়ার সবার? জি ভাই ক্লিয়ার। ওকে, বলো, কোশ্চেন আছে কারো কোনো? কি, কে কে যেন কিছু বলতে চাইলা, আবার চুপ হয়ে গেলা? পার্ট বি, পার্ট বি হচ্ছে গ্রামার। হ্যাঁ, আমি মূলত যেই ক্লাসগুলো তোমাদের নিয়েছি এগুলো পার্ট বির উপর ভিত্তি করেই নিয়েছি।
হ্যাঁ, কারণ হচ্ছে এই যে পার্ট এ পার্ট সি এগুলা আসলে ক্লাস দরকার হয় না। প্যাসেজ তুমি কিভাবে লিখবা সেটার ক্লাস কি দরকার হয়? হ্যাঁ, দরকার হলে এই যে ক্লাস নিচ্ছি, প্যাসেজ কিভাবে লিখতে হয় বা এগুলোর কিভাবে আনসার দিতে হয় আমার মনে হয় একটা ক্লাসই এনাফ। এই জন্য আমি হচ্ছে এই প্যাসেজ কিভাবে লিখতে হবে, রাইটিং পার্ট কিভাবে লিখতে হবে এগুলো জাস্ট বলে দিলেই হয়ে যায়। এই জন্য আমরা হচ্ছে পরীক্ষার আগে আগে বলি। তোমাদের পরীক্ষা সম্ভবত কয় তারিখ? 9 তারিখ না তোমাদের, নাকি 8 তারিখ? 9 তারিখ, হ্যাঁ। হ্যাঁ, এই জন্য দেখো আজকে হচ্ছে মাত্র 1 তারিখ। এই 6 থেকে 7 দিন তোমরা জাস্ট পড়াশোনা করবা এগুলোর উপর। একটা প্যাসেজ পুরা লিখবা। হ্যাঁ, যে কোনো প্যাসেজ হতে পারে। ও আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমি বলতেই ভুলে গিয়েছি। সেটা হলো অনেকে প্রিভিয়াস কোশ্চেন ফলো করে। তোমরা হচ্ছে মাত্র ফার্স্ট সেমিস্টারে, তো প্রথম সেমিস্টারে এই জিনিসটা অনেকে বুঝো না। আহ, দেখা যায় যে পলিটেকনিকে তোমরা তো আরও 6টা সেমিস্টার শেষ করবা। অষ্টম সেমিস্টারে তো তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, সেখানে পড়াশোনা নাই। তবে হচ্ছে এই যে আস্তে আস্তে যখন বড় হবা তখন বুঝবা যে পলিটেকনিকের যে ইগুলা আসে, তোমার কোশ্চেনগুলো হয়, এগুলো হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন ফলো করে হয়। অর্থাৎ আগের সালে যেসব, আগের 2-3 বছর আগে যেসব কোশ্চেন হয়েছে এগুলাই বেশি কিন্তু আসে ফাইনাল পরীক্ষায়। তোমরা একটু অ্যানালাইসিস করে দেখবা। হ্যাঁ, তো অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি যদি আগের 2-3 বছর আগের কোশ্চেনগুলো ফলো করো ঠিকঠাকভাবে, তাহলে দেখবা তুমি 90%, 80 থেকে 90% তুমি কমন পেয়ে গেছো, এরকম হয়ে যায়। হ্যাঁ, একটা দুইটা 2-4টা কোশ্চেন হচ্ছে আনকমন আসে। হ্যাঁ, একটা গেল একটা কথা। কিন্তু এটা হচ্ছে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু ইংলিশ 1 ইংলিশ 2 এর ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম। হ্যাঁ, ইংলিশ 1 আর ইংলিশ 2 এর প্যাসেজ বলো আবার রাইটিং পার্ট বলো, এগুলো আসলে প্রিভিয়াস কোশ্চেন ফলো করে কম। মানে যারা কোশ্চেন করে তারা প্রিভিয়াস কোশ্চেন থেকে এসবের কোশ্চেন দেয় না। কেন দেয় না? কারণ হচ্ছে ইংলিশটা তোমার, আমরা পলিটেকনিকে আসি, ইংলিশ চর্চা খুবই কম করি। 2টা কোর্স আছে মাত্র, ইংলিশ 1 ইংলিশ 2, তাও আবার প্রথম দ্বিতীয় সেমিস্টারেই শেষ। এরপর আর 3 বছর ইংলিশ পড়াশোনা নাই। এই জন্য ইংলিশটাকে বেসিকলি অ্যাডভান্স করতে চাইলে তোমাকে হচ্ছে এই মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হয়, প্রিভিয়াস কোশ্চেন ফলো করা হয় না, আনকমন কোশ্চেনগুলোই দেওয়া হয়। এজন্য তোমরা যদি বলো যে আগের একটা দুইটা প্যাসেজ পড়ে যাব তাহলেই কমন পেয়ে যাব, এরকম না। হ্যাঁ, তবে আমি হচ্ছে তোমাদের গ্রুপে হচ্ছে আগের কোশ্চেনটা, মানে গত বছরের কোশ্চেনটা আমি দিয়ে দিব। হ্যাঁ, ওটা দেখে তোমরা আইডিয়া নিতে পারবা যে আসলে কোশ্চেনটা কিরকম হয়। ওকে, সো হ্যাঁ, এখন কথা হলো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রত্যেক বছরই যেরকম অন্যান্য সাবজেক্টের একটার পর একটা কোশ্চেন রিপিট হয়, কিন্তু তোমার ইংলিশ 1 এবং ইংলিশ 2 এর ক্ষেত্রে কোশ্চেন রিপিট হওয়ার পসিবিলিটিস খুবই কম, রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম। আল মামুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কত জায়গায় সালাম দিবা? ওকে, সো হ্যাঁ, আমরা পার্ট বি নিয়ে কথা বলছিলাম। পার্ট বি হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। এটারও মার্কস হচ্ছে কত তোমার? 15 মার্ক। পার্ট বিতে হচ্ছে 15 মার্ক থাকবে, পার্ট এতে 15 মার্ক থাকবে, পার্ট বিতেও হচ্ছে 15 মার্ক থাকবে। হ্যাঁ, তো গ্রামার কি কি পড়া পড়া দরকার? একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে কি কি কোশ্চেন হতে পারে? পার্টস অফ স্পিচ থেকে হতে পারে আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ। যেরকম গত বছর এই কোশ্চেনটা প্রতিবারই আসে, অর্থাৎ পার্টস অফ স্পিচ চিহ্নিত করো। পার্টস অফ স্পিচ চিহ্নিত করো। Write a appropriate parts, identifying parts of speech, মানে হচ্ছে পার্টস অফ স্পিচ দেখাও। কিছু ওয়ার্ড দেয়া থাকবে, এই ওয়ার্ডগুলোকে দেখাইতে হবে যে কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। যেরকম গতবারে আসছিল হচ্ছে নেসিসিটি, নেসিসিটি। তারপর আসছিল হচ্ছে
ফরগেট, তারপর আসছিল হচ্ছে কনসিকুয়েন্টলি। হ্যাঁ, এই তিনটা ওয়ার্ড আসছিল। এখন তোমাকে কি বলছে যে চিহ্নিত করো, এই তিনটা ওয়ার্ডে 3 মার্ক, তিনটা ওয়ার্ডে 3 মার্ক থাকবে। চিহ্নিত করো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটা তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এটা তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই যে এ কোনো ওয়ার্ডের সাথে টিআই, টিআইওএন, এসআইওএন, আইএসএম, হ্যাঁ, তারপর হচ্ছে এমইএনটি, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে সেই ওয়ার্ডটা হয় নাউন। এটা হচ্ছে নাউন হওয়ার লক্ষণ। কোনো ওয়ার্ডের শেষে এসআইওএন, টিআইওএন, টিওয়াই, আইএসএম, এমইএনটি এগুলো যদি থাকে, এখানে শেষে কি আছে, টিওয়াই, তাহলে তুমি চোখ বন্ধ করে লিখে দিতে পারো সেটা হচ্ছে নাউন। এরপর হচ্ছে ফরগেট মানে কি, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। নেসেসিটি মানে হচ্ছে দরকার, হ্যাঁ, এটা একটা প্রয়োজনের নাম, হ্যাঁ, দরকার, এই জন্য এটা হচ্ছে নাম, যেহেতু এই জন্য এটা হয়ে গেছে পার্টস অফ স্পিচ। আর হচ্ছে ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, কোনো কিছু করা, ভুলে যায় মানুষ, ভুলে যায়, এটা একটা কাজ, অকাজ, হ্যাঁ। তো যেহেতু কাজ, এই জন্য এটাকে আমরা বলবো ভার্ব। আর কনসিকুয়েন্টলি মানে কি, প্রতিনিয়ত, কনসিকুয়েন্ট, হ্যাঁ বলো। অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব। কেমনে বুঝলে অ্যাডভার্ব? এলওয়াই আছে লাস্টে সে। হ্যাঁ, অ্যাডভার্বের বেশিরভাগ ক্ষেত্রেই লাস্টে থাকবে এলওয়াই, সবগুলোর ক্ষেত্রে এলওয়াই থাকবে এরকম না, হ্যাঁ, সব অ্যাডভার্বের শেষেই যে এলওয়াই থাকবে এরকম না, কিন্তু অ্যাডভার্ব চেনার উপায় কমনলি হচ্ছে এলওয়াই থাকে, হ্যাঁ। রিসেন্টলি, তারপর হচ্ছে কনসিকুয়েন্টলি, হ্যাঁ, সাডেনলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। বুঝা গেছে? তো এভাবে তুমি লিখে দিবা যে নেসেসিটি হচ্ছে নাউন, ফরগেট হচ্ছে ভার্ব, কনসিকুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে 3-এ 3 পেয়ে যাবা। এভাবে লিখে দিলে তো এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। এরকম থাকে গ্রামাটিক্যাল পার্টে, 1 নাম্বার কোশ্চেনে 3 মার্ক থাকবে, আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ। 1 নাম্বার কোশ্চেন না, এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেন। পার্ট এতে 4টা কোশ্চেন, পার্ট এ 4টা কোশ্চেন থাকে, এটা হচ্ছে পার্ট বি এ শুরু হয় 5 নাম্বার কোশ্চেন থেকে, 5 থেকে 10 পর্যন্ত থাকে। তো 6 নাম্বার কোশ্চেন কি থাকে, 6 নাম্বার কোশ্চেন থাকে রাইট ফর্ম অফ ভার্বের উপর, কমপ্লিটিং সেন্টেন্স, complete the following sentence with right form of verb. Complete the following sentence with right form of verb. হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করে একটা সেন্টেন্স অসম্পূর্ণ করা আছে সেটাকে তুমি সম্পূর্ণ করতে হবে। যেরকম 1 নাম্বারে কি বলা আছে, আই ক্যান নট বাট, আই ক্যান নট বাট ব্র্যাকেটে দেয়া আছে টু, আই ক্যান নট বাট, সরি, আই ক্যান নট হেল্প, বাটও হতে পারে হেল্পও হতে পারে, একই জিনিস। আই ক্যান নট হেল্প ব্র্যাকেটে দেয়া আছে টু লাভ। হ্যাঁ, এটাকে তোমাকে কি বলে, কমপ্লিটিং রাইট ফর্ম অফ ভার্বের রুল অনুসারে তোমাকে কি করতে হবে, পূরণ করতে হবে। আই ক্যান নট বাট বা ক্যান নট হেল্প টু লাভ, হ্যাঁ, আমি নিজেকে বাঁচাতে পারি না হাসা থেকে, কি হাসা থেকে, বা কি কি টু ওয়াচ, আই ক্যান নট, যে কোনো কিছু দিতে পারো, তোমার মিনিংফুল কিছু হইলেই হলো। হেল্প টু ফানি থিং টু লাভ, ফানি থিং, সরি, টু লাভ।
হ্যাঁ, হাসির জিনিস দেখে নিজেকে আটকাতে পারি না। আই ক্যান নট হেল্প ফানি টু সি, এখানে আমরা এভাবে দিয়ে দিতে পারি, টু সি ফানি থিং টু লাভ, যে কোনো কিছু দিতে পারো। এটা তোমার সেন্সিবল হইলেই হইল, মিনিংফুল হইলেই হইছে। ঠিক আছে, 1 মিনিট। ওকে, তো এভাবে সেন্টেন্স হচ্ছে তোমরা পুরো কমপ্লিট করে দিবে। ওকে, কিসের উপর ভিত্তি করে? রাইট ফর্ম অফ ভার্বের রুলসের উপর ভিত্তি করে। রাইট ফর্ম অফ ভার্বের রুলসের উপর ভিত্তি করে সেন্টেন্সগুলো তোমাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে এরকম ফিল ইন দ্য গ্যাপস হচ্ছে তোমার বা কমপ্লিট দ্য সেন্টেন্স থাকতে পারে 3টা, যেখানে 3 মার্ক থাকবে রাইট ফর্ম অফ ভার্বের উপর বেস করে। রাইট ফর্ম অফ ভার্ব, এই গ্রামার পার্টের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। কেন খুবই ইম্পর্টেন্ট? কারণ এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে 2টা কোশ্চেন আসে, মানে 2 টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে তোমার একটু পরে আসছি আমরা, 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রাইট অ্যান্টোনেম। রাইট অ্যান্টোনেম of each of the following word, of each of the following word। অ্যান্টোনেম, সিনোনেম মানে হচ্ছে তোমার সমর্থক শব্দ, অ্যান্টোনেম মানে কি? বিপরীতার্থক শব্দ, মানে বিপরীত শব্দ আর কি। হ্যাঁ, তোমাকে কিছু শব্দ দেয়া থাকবে, সেগুলোর সিনোনেমও বলতে পারে, যে বলতে পারে রাইট সিনোনেম অফ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড। অ্যান্টোনেম বলতে পারে, সাফিক্স বলতে পারে, প্রিফিক্স বলতে পারে। যেরকম হচ্ছে মডার্ন, মডার্ন মানে খুব কি? আধুনিক। তুমি এখানে লিখে দিতে পারো ভিনটেজ। ভিনটেজ মানে হচ্ছে পুরনো। এভাবে উল্টা লিখে দিলা, অ্যান্টোনিম লিখে দিলা। এরকম হচ্ছে তোমার 3টা থেকে 4টা থাকবে, যেখানে 0.5 করে 0.5 করে ধরো 4টা যদি থাকে তাহলে মার্ক হবে 2। তাহলে 3 3 6 আর 2 8 মার্ক হয়ে গেল, বাকি থাকে আরো 7 মার্কস। এরপর হচ্ছে ম্যাচিং টেবিল থাকতে পারে। 9 নম্বরে কি থাকতে পারে? টেবিল ম্যাচিং। টেবিল ম্যাচিং, টেবিল ম্যাচিং থাকতে পারে। এটা কিসের উপর ভিত্তি করে হতে পারে? এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপর ভিত্তি করে হতে পারে, এটা হতে পারে টেন্সের উপর ভিত্তি করে হতে পারে, এটা হতে পারে সেন্টেন্সের উপর ভিত্তি করে হতে পারে। হ্যাঁ, যে কোনো গ্রামাটিক্যাল পার্টের উপরই টেবিলটা আসতে পারে। তোমাকে সেটা কি বলে সেন্স করে তোমার গ্রামাটিক্যাল নলেজ থেকে ওই টেবিলটা সাজাইতে হবে। টেবিলে 2টা বা 3টা সারি থাকতে পারে, টেবিলে 2টা বা 3টা সারি থাকতে পারে। সেই ধরো এরকম সারি আছে, এই পাশে একটা থিং আছে, এই পাশে আর একটা থিং, এখানে 3টা সেন্টেন্স আছে, এখানে 3টা সেন্টেন্স আছে। তো এই প্রথম সেন্টেন্সের সাথে ধরো তৃতীয় সেন্টেন্স মিলতেছে, সেটাকে সামঞ্জস্য করে তোমার একটা পূর্ণাঙ্গ অর্থবোধক সেন্টেন্স লিখে দিয়ে আসতে হবে। আর কিছুই করতে হবে না, জাস্ট
সাজাইতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচিং হয়, কিসের উপর ভিত্তি করে, এই গ্রামারের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো এই টেবিল ম্যাচিংয়ে তোমার 3 মার্ক থাকতে পারে, টেবিল ম্যাচিংয়ে 3 মার্ক থাকতে পারে, তাহলে কত হইল, 11 মার্ক আর 4 মার্ক, তাই না? শেষই হচ্ছে না, গ্রামাটিক্যাল পার্টে অনেক কোশ্চেন হয়, তবে এখানে 2-4 মার্ক করে থাকে। যেটা কঠিন লাগে এটা চাইলে তোমরা হচ্ছে স্কিপ করে ফেলবা, ওটাতে ভেবে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যেটা কঠিন লাগে গ্রামাটিক্যাল পার্টে পড়া বেশি কিন্তু মার্ক কম, যেটা কঠিন লাগে সেটা তোমরা স্কিপ করবা, ওটা ফাঁকাই রাখবা, পরে জায়গা রাখবা, এমন না যে জায়গা রাখো নাই তুমি ওখানে, লাস্টে দেখবে যে খাতা আর 5 মিনিট আছে, তোমাকে লুজ শিটও দিচ্ছে না, আর তারপর হচ্ছে তোমার খাতায় জায়গাও নাই, কিন্তু তোমার মাথায় চলে আসছে ওই যে এটা হতে পারে। হ্যাঁ, তো তখন কি হবে, তখন তোমার লস হয়ে যাবে ওই 2-4 মার্ক। হ্যাঁ, 2-4 মার্কও অনেকখানি ম্যাটার করতে পারে, ধরো প্লাস পাওয়ার ক্ষেত্রে 2-4 মার্ক অনেকখানি ম্যাটার করতে পারে। ধরো 45-এ তুমি প্লাস পাচ্ছ, ধরো সেখানে 42 পাইছো, এখানে 3-4 মার্কের জন্য তুমি প্লাস পাও নাই। হ্যাঁ, এক্ষেত্রে পয়েন্ট অনেকখানি ফল করতে পারে, যে 3 ক্রেডিটের সাবজেক্ট কম নয়। এরপর 9 নাম্বারে কি থাকতে পারে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হ্যাঁ, যেরকম হচ্ছে হি ইজ পাংচুয়াল, হি ইজ পাংচুয়াল বলছে, এটা নেগেটিভ করো। হ্যাঁ, এটা একটা কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে যদি নেগেটিভ করতে যাও তাহলে হি ইজ নট লেজি। পাংচুয়াল মানে হচ্ছে সময়ানুবর্তী বা যে সময়ের প্রতি খেয়াল রাখে, হ্যাঁ, তাকে পাংচুয়াল বলা হয়। হ্যাঁ, আমি বলতে পারি হি ইজ নট লেজি, সে অলস নয়, সে সময়ের কাজ সময়ে করে, এভাবে বলে দিবা, মানে আনসারটা এভাবে করে দিবা আর কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের দেখাই দিছি কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, সেটা তোমরা আসলে জানো। ওকে, এরপর 10 নাম্বার, মেক WH question from the sentence। এই টপিকটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে, তবুও কেন গতবার কোশ্চেন করছে এই টপিক থেকে আমি জানি না। হ্যাঁ, সিলেবাস আমাদের বর্তমান কারিকুলাম অনুযায়ী এই টপিকটা বাদ দিয়ে দিছে, তবুও কেন দিয়ে দিছে আমি জানি না, আই ডোন্ট নো। তবে যেহেতু দিছে তোমরা চাইলে এখান থেকে আনসার করতে পারো। কিভাবে আনসার করবা, যেরকম বি নাম্বারে আছে আই অ্যাম ইন ফার্স্ট সেমিস্টার, তাহলে এটা WH কোশ্চেন দিয়ে কিভাবে আনসার করবা, আই অ্যাম ইন ফার্স্ট সেমিস্টার, হুইচ সেমিস্টার আর, মানে তোমাকে আরেকজন কোশ্চেন করতেছে, আর ইউ ইন, তুমি কোন সেমিস্টারে আছো, মানে ওই সেন্টেন্সের তোমার একটা WH কোশ্চেন বানাইতে হবে। WH কোশ্চেনটা যেটা হবে সেটার আনসারটা তোমার দেয়া আছে, ওখান থেকে কোশ্চেন বানাইতে হবে, এটাই WH কোশ্চেনের কাজ। 9 নাম্বারে 2 মার্ক থাকবে, 10 নাম্বারে 2 মার্ক থাকবে। ঠিক আছে, এই হচ্ছে 15 মার্ক গ্রামারের। বুঝতে পারছো কিভাবে আনসার করবা? বুঝতে পারছি। বাকিরা বুঝছো? বুঝেছো ছেলেপেলেরা? এই পোলাপান, ঘুমাও নাকি তোমরা? ঘুমাও নাকি তোমরা? হ্যাঁ, ঘুম ধরছে? মাত্র 9টা বাজে, শীতে কি কাঁপতেছো নাকি? হ্যাঁ,
অবস্থা তোমাদের না, সবাই কম্বলের নিচে বসে আছো আর আমি এই শীতের মধ্যে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তাও কেউ আনসার করো না যে হ্যাঁ ভাই বুঝছি বা হ্যাঁ ভাই বুঝি নাই, এই কথাটা বলতেও হয়েছে তোমাদের। এবার হচ্ছে পার্ট সি। পার্ট সি, যেটাকে আমরা রাইটিং পার্ট বলি বা কম্পোজিশন বলি। কম্পোজিশন, কম্পোজিশন পার্ট বলি। হ্যাঁ, এখানে কি কি কোশ্চেন আসে? একে আসে হচ্ছে তোমার লেটার, ফর্মাল লেটার, যেটাকে আমরা চিঠি বলি, ফর্মাল লেটার। ফর্মাল লেটার তোমরা কি কি পড়বা একটু সাজেশন মাজেশন দিয়ে দেই না কি, কি বলো, নাকি সাজেশন লাগবে না? লাগে। ওটাই তো লাগে, ওটাই তো মেইন জিনিস না কি? কি কি হতে পারে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ? তোমাদের সাজেশন বুকে আমি দিয়ে দিয়েছি, যদিও সাজেশন বুকের গুলা পড়লেই আমার মনে হয় এনাফ। হ্যাঁ, তারপর হচ্ছে আস্কিং ফর সাম মানি, কিছু টাকার জন্য আবেদন। এরপর ভ্যাকেশন অন ইয়োর ভিলেজ, এটা আসতে পারে যেহেতু শীতের কাল চলতেছে, ভ্যাকেশনের সময় এটা ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে গতবারে আসছিল হচ্ছে তোমার ইয়োর ফুটুরি প্ল্যান, ইয়োর কি প্ল্যান? ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান, ইয়োর ফিউচার প্ল্যান, ডেসক্রাইব ইয়োর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তাই না? এগুলো আপাতত পড়লেই হবে ফর্মাল লেটারে। এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বারে কি আসে? ডায়ালগ। ডায়ালগ কি আসতে পারে? ইম্পর্টেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন। হ্যাঁ, কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কি? এসব ডায়লগ দিয়ে লাভ হয় না, প্রয়োজনীয়তা তোমরা তো বুঝোই না, বুঝো? ইম্পর্টেন্ট অফ, হ্যাঁ বুঝি। হ্যাঁ কসু বুঝো। রিডিং নিউজ পেপার, মাত্র তো শুরু হয়েছে, আর যাইতে দাও, দুই একটা সেমিস্টার যাইতে দাও, তারপর দেখবো না কেমনে কতখানি বুঝো। তারপর হচ্ছে রাইট এ ডায়লগ প্রিপারেশন ফর ফাইনাল এক্সাম। তারপর হচ্ছে এইম ইন লাইফ। আমি সব পুরো কোশ্চেনটা লিখতেছি না, জাস্ট বিষয়টা লিখতেছি, বুঝতেছো তো নাকি, নাকি বুঝবা না? জি ভাই, অবশ্যই। ওকে, এগুলো পড়লেই হবে। এই হচ্ছে ডায়লগ, 3 নম্বরে আসে ডায়লগ। তোমাদের এই যে পার্ট সি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে পুরো ইংলিশ সাবজেক্টটার অর্ধেক মানে 30 মার্কস এখানে আছে। পার্ট সি ভালো না হলে পরীক্ষা ভালো হবে না বাচ্চারা। পার্ট সি ভালো করতে হবে, ইংলিশ 1 ইংলিশ 2 দুইটাই। পার্ট সি অবশ্যই ভালো লিখতে হবে, না হলে পরীক্ষা যে ভালো হবে না
পার্টসি সুন্দর করে খাতা ভরে ভরে লিখে দিয়ে আসবা, ঠিক আছে? এখানে এখানে পাশের মার্কটা আছে পড়ে। হুম। এরপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ গতবারে যে একটা প্যারাগ্রাফ আসছিল, প্যারাগ্রাফটা খুবই ভালো প্যারাগ্রাফ আসছিল। কি আসছিল জানো? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই সম্পর্কে লিখে দিয়ে আসবা, চ্যাট জিপিটি, ভিপিটি, জেমিনাই, পারপ্লেক্সিটি, এগুলো সম্পর্কে লিখে দিয়ে আসবা। রেমিনি, হুম, তারপর অ্যালেক্সা, যত কিছু আছে সবগুলো নিয়ে লিখে দিয়ে আসবা। তোমরা চ্যাট জিপিটি সম্পর্কে খুব ভালো জানো, আশা করি তোমাদের প্যারা খাইতে হবে না। কি বলো, লিখতে পারবা কি না? তারপর হচ্ছে উইন্টার সিজন হতে পারে, উইন্টার সিজন হতে পারে। 3 নাম্বার হতে পারে জুলাই আপরাইজিং হইতে পারে প্যারাগ্রাফ, হ্যাঁ, জুলাই আন্দোলন। তারপর আর কি হতে পারে? এগুলাই, এগুলো পড়লেই হবে। হতে পারে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সম্পর্কে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে কি আসতে পারে? ফেসবুক নিয়ে আসতে পারে, হ্যাঁ, ইউটিউব নিয়ে আসতে পারে, ব্রাউজিং নিয়ে আসতে পারে, ইন্টারনেট নিয়ে আসতে পারে, সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে? ফেসবুক বা ইন্টারনেট রিলেটেড তোমরা কোনো কিছু পড়ে নিবা, তখন ওখান থেকে কোনো কিছু লিখতে পারো। প্যারাগ্রাফটা আসলে কি? প্যারাগ্রাফ হচ্ছে তুমি তখনই লিখতে পারবা যখন ওই বিষয়ে, যেই বিষয়টা দিছে ওই বিষয়ের উপর তুমি 4-5টা সেন্টেন্স তোমার আগে থেকে জানা আছে, তাহলে তুমি ওই প্যারাগ্রাফটা সুন্দরভাবে লিখে দিতে পারবা, ঠিক আছে? তো এই জন্য যেগুলো আমি বলে দিলাম এগুলো সম্পর্কে হালকা হলেও ধারণা রাখবা, ধারণা রাখবা, হ্যাঁ। যেরকম হতে পারে, আরো দেই কিছু নাকি? ড্রাগ অ্যাডিকশন। হ্যাঁ, টাইম তো শেষ। টাইমার কতক্ষণ আছে? আচ্ছা, আমি আবার লিঙ্ক দিচ্ছি, সমস্যা নাই, ওয়েট, লিঙ্কটা দিয়ে নিই। ওকে, সো এই প্যারাগ্রাফগুলো পড়লেই আশা করি হবে, হ্যাঁ। তারপর হচ্ছে ট্রাফিক জ্যাম পড়তে পারো, ট্রাফিক জ্যাম, ঠিক আছে? প্যারাগ্রাফ এগুলো পড়লেই হবে আশা করি। তো এখানে হচ্ছে রাইটিং পার্টে 6টা থাকবে, 6টা টপিক থাকবে। এখানে কয়টা আছে? এখানে আছে তোমার 3টা, আরো 3টা টপিক থাকবে। একটা ফর্মাল লেটার আর একটা ইনফর্মাল লেটার, যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে 11 নাম্বারে, এটা 12 নাম্বারে, এটা 13 নাম্বারে, এটা 14 নাম্বার। 14 নাম্বারে কি থাকে ভাইয়া? 14 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা ইনফর্মাল লেটার বলতে পারি। ও আচ্ছা, অ্যাপ্লিকেশনে তোমার হচ্ছে দরখাস্ত ডিরেক্ট আসে না, অনেক সময় সিভি আসে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সিভিটা বেশি আসে আর কি, হ্যাঁ। তো সিভি, একটা সিভি পড়লেই হবে, যেটা হচ্ছে তোমার সিভি ফর সাব অ্যাসিস্ট্যান্ট। আমি সম্ভবত তোমাদের সাজেশন বুকে একটা সিভি দিয়ে দিছি, হ্যাঁ। একটা সিভি পড়লেই হবে, সবগুলো সিভির স্ট্রাকচার একই রকম।
কিন্তু তোমার এই যে সিভির বিষয় যদি চেঞ্জ হয়ে যায়, সিভির বিষয়টা ধরো অন্য একটা বিষয় চলে আসছে, জাস্ট ওই যে মাঝখানে শুরুতে একটা প্যারা লিখতে হয় না, দরখাস্তর মতো একটা কথা লিখতে হয়, কয়েকটা দুইটা প্যারা লিখতে হয়, ওই প্যারার কনটেক্সটটা জাস্ট চেঞ্জ হবে, তাছাড়া সিভিটা সিভির মতোই থাকবে। স্ট্রাকচারালি সিভি যেরকম হয়, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ বর্ণনা দিতে হবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্যারিকুলাম ভিটা দিবা, মানে তোমার পরিচয়টা দিবা, তোমার নাম, তোমার বাবার মায়ের নাম, তুমি কোন জায়গায় থাকো, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্কিল, হ্যাঁ, তারপর লাস্টে তোমার সিগনেচার এবং ডেট দিয়ে এবং রেফারেন্স দিয়ে শেষ করবা, তুমি কার রেফারেন্সে আসলে এখানে আসছো। ঠিক আছে? এরপর 15 নাম্বারে যেটা থাকবে, 15 নাম্বারে হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং 16 নাম্বারে হচ্ছে রিপোর্ট রাইটিং। হ্যাঁ, এই হচ্ছে 6টা থাকবে রাইটিং পার্ট বা কম্পোজিশন পার্টে, টোটাল 6টা থাকবে, প্রত্যেকটাতে 5 মার্ক করে থাকবে, প্রত্যেকটাতে 5 করে থাকবে। 5 করে থাকবে, 5 6 30 মার্ক টোটাল। ঠিক আছে? তো এই তোমার হচ্ছে প্যারাগ্রাফ, এগুলোর কোয়ান্টিটি কত হবে? 1 পৃষ্ঠাই এনাফ। তুমি যদি 1 পৃষ্ঠা করে লেখো, যেহেতু 5 মার্ক, 1 পৃষ্ঠা করে লিখলেই যদি ঠিকঠাকভাবে লেখো তোমাকে 5-এ 5 দিয়ে দিবে। হ্যাঁ, 1 পৃষ্ঠার বেশি দরকার নাই, যেহেতু 5 মার্ক করে থাকে। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে হ্যাঁ বলো। স্টোরি রাইটিং কিছু দেখা দিলেন। স্টোরি আর রিপোর্ট রাইটিং সাজেশন বুকে যা দিছি এগুলাই। ঠিক আছে? ওকে। সাজেশন বুকে যেগুলা পাইছো এগুলাই, এগুলা কিছুটা সিক্রেট থাক, সব কিছু পাবলিক করে না দেই, এগুলো সব পাবলিকের জন্য খুলে দিলাম, এগুলো তোমাদের জন্য, প্রাইভেটদের জন্য। ঠিক আছে? তোমাদের সাজেশন বুকে যেই সাজেশনগুলো দেয়া আছে রিপোর্ট রাইটিং আর স্টোরি রাইটিং, এগুলো পড়লেই হবে। তোমার সাজেশন বুক ফলো করলে আশা করি অনেকখানি, যদিও তোমার আনকমন বেশি আসে, রাইটিং পার্ট বলো, প্যাসেজ রাইটিং বলো, গ্রামাটিক্যাল বলো, সব জায়গা থেকে আমি শুরুতেই এই জন্য বলে নিছি, ইংলিশে আসলে কমন খুব কম পাওয়া যায়। এই জন্য তোমাকে কি করতে হবে? এই জন্য বেশি বেশি পড়তে হবে। তুমি যদি এই যে ধরো ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশে তুমি লেটার পড়লা, ঠিক আছে, তুমি চাইলে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশে যদি লেটার পড়ো, লেটার পড়লে ওখানে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে হচ্ছে ইংলিশ শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকটা লাইন তুমি শিখে গেছো, তো এই এই রিলেটেড যদি প্যারাগ্রাফ আসে সেই প্যারাগ্রাফটা তুমি দিতে পারবা। তারপর হচ্ছে ধরো ফিউচার প্ল্যান সম্পর্কে প্যারাগ্রাফ আসলো, সেটা তুমি এখানে লিখে দিতে পারবা। যেরকম হচ্ছে তোমার জুলাই আপরাইজিং নিয়ে লেটার আসলো বা ডায়লগ আসলো, সেটা তুমি লিখে দিতে পারবা। এই যে যেই টপিকগুলো দিচ্ছি সবগুলো টপিক কভার করার চেষ্টা করবা, প্রত্যেকটা টপিক সম্পর্কে কমপক্ষে 4-5 লাইন, হ্যাঁ, যাতে তুমি ফ্লুয়েন্টলি লিখতে পারো, এটার প্রিপারেশন যেন থাকে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই রিলেটেড যে কোনো রিলেটেড তোমার হচ্ছে যদি ডায়লগ আসে সেটা দিতে পারবা, প্যারাগ্রাফ আসে সেটা দিতে পারবা, কিন্তু স্ট্রাকচার আলাদা হবে। ডায়লগ হলে দুইজন বলবে, একজন উত্তর দিবে, একজন কোশ্চেন করবে, এরকম টাইপ হবে। প্যারাগ্রাফ হলে প্যারা আকারে হবে। তারপর হচ্ছে লেটার হলে প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন এবং মাঝখানে প্যারা, শেষে হচ্ছে তোমার ইওর ওবিডিয়েন্ট লিখে ক্লোজ। এরপর হচ্ছে তোমার সিভি হলে প্রথমে অ্যাপ্লিকেশন, তারপর ক্যারিকুলাম ভিটে, তারপর হচ্ছে তোমার রেফারেন্স দিয়ে ক্লোজ। স্টোরি রাইটিং হলে স্টোরি তো প্রথম অংশ অর্ধেক অংশ দেয়াই থাকে, পরের অংশটা তোমাকে ফিল আপ করতে হয়। স্টোরি রাইটিং আরেকটা সেন্সিটিভ বিষয়। কেন সেন্সিটিভ? কারণ হচ্ছে স্টোরি রাইটিংয়ে তোমার স্টোরিটা ফিক্স করা থাকে, তুমি যদি ওই স্টোরি সম্পর্কে না জানো তুমি কিন্তু লিখতে পারবা না। এই জন্য স্টোরি রাইটিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে ফেমাস কি বলে পরিচিত স্টোরিগুলাই বেশি আসে, হ্যাঁ, পরিচিত গল্পগুলাই বেশি আসে। হ্যাঁ, এগুলো আমি হচ্ছে তোমাদের সাজেশন বুকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো পড়লেই হবে আশা করি। এরপর হচ্ছে রিপোর্ট রাইটিং। হ্যাঁ, কোনো ঘটনা সম্পর্কে তোমাকে একটা রিপোর্ট বানাইতে বলতে পারে, যেটা হচ্ছে দেখতে কিছুটা ফর্মাল লেটারের মতোই। হ্যাঁ, ফর্মাল লেটারের মতোই, প্রথমে ডেট আর তোমার হচ্ছে লোকেশন দিয়ে শুরু হবে, তারপর
যে প্যারাগ্রাফ আকারে লিখবা। ফর্মাল লেটারের মতো ডেট লোকেশন দিয়ে শুরু হবে, আর এরপরে যেটা হবে প্যারাগ্রাফ আকারে একটা রিপোর্ট দিবা। ধরো একজন সাংবাদিক যেরকম রিপোর্ট লিখে আর কি, সেই টাইপ রিপোর্ট তোমাকে লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে? ক্লিয়ার রাইটিং পার্ট বা কম্পোজিশন পার্ট সম্পর্কে? ভাই এগুলো করলে কি কমন পাওয়া যাবে আশা করা যায়? বলতে পারছি না, কারণ ওই যে ইংলিশে আসলে আনকমনটাই বেশি আসে, তবে কিছু কমন পাওয়ার সম্ভাবনা পসিবিলিটিস আসে, বা তোমরা লিখতে পারবা, আমি এটা মনে করি। এতখানি কনফিডেন্স আছে বলে মনে হয় আমার। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন নেই? তাহলে আমরা চাইলে আমাদের ক্লাস আজকে শেষ করে দিতে পারি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাকে জিজ্ঞেস করতে পারো, অথবা যারা আমাকে লাইভে দেখছো, হ্যাঁ, তারা চাইলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো কোনো কোশ্চেন থাকলে। ওকে, সো আর একটা কনক্লুডিং কথা বলি, সেটা হচ্ছে তোমরা চাইলে ইলেকট্রনিক্স দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বে যারা উঠবা নেক্সট সেমিস্টারে, তারা এখন থেকেই প্রি বুকিং করতে পারো। প্রি বুকিং আমাদের শুরু হয়ে গেছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট সহ, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সবগুলো ডিপার্টমেন্টেই প্রি বুকিং শুরু হয়ে গেছে। তোমরা চাইলে প্রি বুকিং, আমাদের কোর্সের প্রি বুকিং করতে পারো। যারা প্রি বুকিং করবা তাদের জন্যই আমাদের গিফট হিসেবে ফুল স্লিভ টি শার্ট থাকবে। আর হচ্ছে যারা প্রি বুকিংয়ে অফার পার হয়ে গেলে তখন আর তাদের জন্য গিফটটা থাকবে না। তো সময় থাকতেই, গিফটের অফার থাকতেই দ্রুত প্রি বুকিং করে নাও। আর হচ্ছে দেখা হবে তোমাদের পরীক্ষার পরে নেক্সট কোর্সে। অ্যান্ড হচ্ছে সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল। কোনো প্রবলেম হলে গ্রুপে বলবা মেনশন দিয়ে, আমি আছি অলওয়েজ। ভালো থাকো, সুস্থ থাকো।